ঘটনাটা ঘটছে 2018 সালের মে মাসের 3 তারিখ। তো এই 3 তারিখটা কেন আমার মনে আছে, মনে থাকার কারণটা খুব ইন্টারেস্টিং। মনে আছে এই কারণে, আমার একটা নীতি আছে যে আমি যখন কারোর সাথে দ্বন্দ্ব করে পারি না, বিবাদ করে পারি না, তখন আমি তার আসলে বন্ধু বানানোর চেষ্টা করি। তো বল্টুর সাথে আমি সেই খেলা শুরু করি। ফিজিক্স কোর্সের তোমার হচ্ছে সিটির খাতা দিছিল, এন্ড প্রথম সিটির খাতা দিছিল, এন্ড প্রথম সিটিতে আমি সাকসেসফুলি 20 পাইছিলাম শূন্য। বাট এখনো পর্যন্ত সে কোনো কিন্তু উল্টাপুল্টা কাজ করে নাই, মানে ম্যাথে ভায়োলেট করে এমন কোনো আকাম কুকাম কিন্তু সে করে নাই। আমরা তো ছিল ত্রিকোণমিতি, ওইখান ভিতরে ঢুকাইলাম হচ্ছে কমপ্লেক্স, দেন ওইটারে এমন শেপ দিলাম দেখতে এখন লাগে নর্মাল পার্ট বীজগণিতের মতো। তো তোমরা অনেকেই হয়তো আমার স্টুডেন্ট বল্টুর কথা জানো। বল্টু খুবই ট্যালেন্টেড একটা স্টুডেন্ট ছিল, অ্যান্ড অনেকেই হয়তো এটা জানো যে বল্টুর যে বাপ ছিল, সেই বাপ আমাদের বুয়েটের পোলাপানদের খুবই ইনসাল্ট করে একটা কথা বলছিল। সেই কথাটা ছিল যে বুয়েটের পোলাপান নাকি ম্যাথ বেশি একটা করতে পারে না। তো সেই কথাটা এখনও যদি আমার মনে পড়ে, আমি রাতের বেলা দুঃস্বপ্ন দেখি, ঘুমাইতে পারি না টেনশনে, ঠিক আছে, অপমানের ঠেলায়। তো যাকগে, ওই বিষয় নিয়ে আজকে আর কথা বলবো না। তোমাদের যদি ওই বিষয় নিয়ে বিশদভাবে জানার ইচ্ছা থাকে, তাহলে এই যে উপরে আই বাটনে একটা ভিডিও লিঙ্ক করা থাকবে, সেইটা দেখে নিও। তো আজকে কথা বলবো স্টুডেন্ট বল্টুরে নিয়ে। তো তোমরা জানো, মাত্রই শুনছো, বল্টু খুবই ট্যালেন্টেড একটা স্টুডেন্ট ছিল, যার কারণে হয়তো কি মনে মনে আমি তারে একটু হিংসা করতাম আর কি। কারণ আমি তখন ছোটো ছিলাম, খুব বেশি একটা বুঝতাম না, সবাইই আর কি কম্পিটিটর বানায় ফেলাইতাম মনে মনে। তো আমি কি করতাম, বল্টুর প্রতি আমি একটু জেলাস ছিলাম যে এই হালা এত কেন পারে, এটা তো বিট দিতে হবে। তো যাই হোক, আজকে ওই রকমই একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করবো। ঘটনাটা ঘটছে 2018 সালের মে মাসের 3 তারিখ। তো এই 3 তারিখটা কেন আমার মনে আছে, মনে থাকার কারণটা খুবই ইন্টারেস্টিং। মনে আছে এই কারণে যে ওই দিন বুয়েটে আমাদের ফিজিক্স পরীক্ষার ফিজিক্স যে কোর্স ছিল তখন ফার্স্ট সেমিস্টারে ফিজিক্স যে কোর্স ছিল, সেই ফিজিক্স কোর্সের তোমার হচ্ছে সিটির খাতা দিছিল, অ্যান্ড প্রথম সিটির খাতা দিছিল, অ্যান্ড প্রথম সিটিতে আমি সাকসেসফুলি 20 পাইছিলাম শূন্য। শুধু আমি পাই নাই, ক্লাসের প্রায় 90% স্টুডেন্টই ডিরেক্ট 0, হয় 20 না তো 0 এরকম করে মার্ক পাইছিল। তো যাই হোক, জীবনের প্রথম 20 শূন্য বা কোনো পরীক্ষায় শূন্য পাওয়ার যে এক্সপিরিয়েন্স, খুব বেশি একটা ভালো ছিল না। মনটা খুবই খারাপ, মেজাজটা খুবই গরম। তো এই সময়ে কারো যদি একটু অপদস্থ করা যায়, তাহলে মনটা একটু শান্ত হইতো, অ্যান্ড এই অপদস্থ যদি বল্টুরে করা যায়, তাহলে তো কোনো কথাই নাই। তো যেই কথা সেই কাজ, আমি বাসায় আসলাম, আইসা কঠিন একখান অঙ্ক নিয়ে গেলাম, কঠিন একটা অঙ্ক সিলেক্ট করলাম। আমি দেখলাম অঙ্কের সলিউশনটা, যে এটার সলিউশন খুব বেশি একটা ইজি না, এটা না কইরা কারো পক্ষে করাটা একটু ডিফিকাল্ট হবে। তো আমি করলাম কি, কঠিন সেই অঙ্কটা নিয়ে বল্টুর বাসার উদ্দেশ্যে গেলাম, অ্যান্ড বাসায় ঢুইকা বল্টুরে শুরুতেই এই অঙ্কটা উপস্থাপন করলাম বল্টুর সামনে। তো আমি বল্টুরে বললাম যে বল্টু বলো তো, দেখো তো এখানে যে XYZ এরা যদি রিয়েল নাম্বার হয়, অ্যান্ড তোমার কাছে যদি এইরকম দুইটা শর্ত থাকে, কীরকম, যে cos x প্লাস cos y প্লাস cos z ডিভাইডেড বাই cos x প্লাস y প্লাস z ইকুয়াল টু 2 হয়, সিমিলারলি sin x প্লাস sin y প্লাস sin z ডিভাইডেড বাই sin x প্লাস y প্লাস z ইকুয়াল টু 2 হয়, তাইলে বল্টু আমারে এই এক্সপ্রেশনের ভ্যালুটা একটু বাই করে দাও, তোমার সামনে কোনো ধরনের অপশন থাকবে না, তোমার অঙ্কটা হাতে করা লাগবে, এটা একটু আমারে কইরা দাও। তো অঙ্কখানা বল্টুরে বুঝায় দেওয়ার পরে আমি নিশ্চিন্ত মনে চায়ের কাপে চুমুক দিলাম, অ্যান্ড মনে মনে আমি ভাবলাম যে বলতেছি যে বল্টু, এর আগের বার তুমি আমারে পরাজিত করছিলা, কারণ তোমার অপশন দিছিলাম আমি, তুমি কিছু উল্টাপাল্টা নিয়ম লাগায় তুমি অঙ্কগুলা কিন্তু সলভ করে ফেলাইছিলা। বাট এইবার তো আমি তোমার অপশন দেই নাই, এইবার দেখি তুমি তোমার ওই ভুংবাং নিয়ম এই জায়গাতে কেমনে খাটাও। তো বল্টু কোনো কথাবার্তা বলে না। তো বল্টু যতক্ষণ চুপ থাকে আমার ততক্ষণই ভালো লাগে, কারণ হচ্ছে ও কইলেই মনে হয় যেন আমি পরাস্ত হয়ে যাবো। তো অনেকক্ষণ চুপ থাকার পরে বল্টু হঠাৎ করে বললো যে ভাই, আপনি আমার যে অঙ্ক দিছেন এখানে, আমি আসলে অ্যাপ্রোচটা ধরতে পারতেছি না যে কোন অ্যাপ্রোচে অঙ্কটা করলে সলভ হয়ে যাবে। বাট ভাই, আমার মাথায় একটা বুদ্ধি খেলা করতেছে। আমি জিজ্ঞেস করলাম, কি বুদ্ধি খেলা করতেছে তোমার মাথায়? তখন বল্টু বলল যে ভাই, আপনি তো আমার কমপ্লেক্স নাম্বারের কনসেপ্ট শিখাইছেন কয়েকদিন আগে। আমি বললাম হওয়া শিখাইছি, কয়েকদিন আগে শিখাইছি, তা কমপ্লেক্স নাম্বার দিয়ে এখানে কী হবে? তো বল্টু বলে যে ভাই, আমার মনে হচ্ছে কমপ্লেক্স নাম্বারের কনসেপ্ট ইউজ করে আমি অঙ্কটা সলভ করে ফেলতে পারবো। তো ওর এই কথা শুনে না, আমি একটু ভিতর থেকে আমার একটু নাড়া দিলাম। আমি বললাম, কমপ্লেক্স নাম্বার দিয়ে কেমনি এই অঙ্ক সলভ করে? আমি তো কখনো করিনি এইসব, বা আমি কাউকে করতেও দেখিনি, আমার আইডিয়া নেই। তো আমি বলার আগে আমার হঠাৎ করে মনে পড়লো যে বল্টু দেখো, ওর একটু দেখে দিলাম যে বল্টু দেখো, এই জায়গাতে আমি কিন্তু আগেই বলে রাখছি, এখানে কমপ্লেক্সের কোনো কিন্তু বিষয় আসলে নাই, সব XYZ সবাই হচ্ছে রিয়েল নাম্বার, কমপ্লেক্সের কোনো বিষয় নাই। তো এটা শোনার পর বল্টু বললো যে ভাই, আমি এটা দেখছি, আমি এটা ওভারলুক করি নাই, আমি দেখছি এই শর্তটা। বাট ভাই, কমপ্লেক্স নাম্বারের ভিতরেও তো একটা রিয়েল পার্ট থাকে। তো আমি মনে করলাম যে ঠিকই তো কইতেছো, কমপ্লেক্সের মধ্যেও তো একটা রিয়েল পার্ট থাকে। তা আমি ওর লগে কথা বেশি বাড়াইলাম না। আমি কইলাম যে বল্টু, তুমি যেমনি ইচ্ছা করো সলভ করো, সমস্যা নেই, সলভ করতে পারলেই হবে, বাট আমার একটু বুঝায় সলভ করো। তো বল্টু বললো ঠিক আছে ভাই, চলেন এটার দিকে একটু আগাই। শুরুতে একটু কমপ্লেক্স নাম্বারের কনসেপ্টটা আমরা একটু দেখি। তো বল্টু আমার জটিল সংখ্যার কনসেপ্টগুলো একটু রিভিউ করানো শুরু করলো। তো বল্টু বলা শুরু করলো যে ভাই, আমরা একটা জটিল সংখ্যাকে Z যদি ধরি, তাহলে সেটাকে আমরা এইভাবে লিখতে পারি x প্লাস IY, যেটাকে আমরা বলি কি জটিল সংখ্যার কার্টেশিয়ান ফর্ম, তাই না? আমি বললাম হ্যাঁ ঠিকই বলছো। দেন আমারে বললো যে ভাই দেখেন, এই এক্সকে আমরা কিন্তু XY-কে কী করতে পারি, আমরা পোলার ফর্মেটে লিখতে পারি। যে এক্সকে আমরা লিখতে পারি x সমান হচ্ছে r cos θ, দেন ওয়াইকে আমরা লিখতে পারি y সমান হচ্ছে r sin θ। তো এইখানে r cos θ প্লাস i r sin θ হয়ে যায়, আরটা কমন নিয়ে নিলে এরকম একটা ফর্মেট আসে, অর্থাৎ r ইন্টু cos θ প্লাস i sin θ, যেটাকে আমরা বলি কি পোলার ফর্মেট বলি। ওকে, আমি বললাম
ঠিকই আছে, কোনো সমস্যা নেই, ঠিকঠাকই বলছো, এগুলো তো আমি তোমার পড়াইছি। দেন বোল্ট আমারে বললো ভাই এই জায়গাতে যেটা সবচেয়ে আমাদের মাথায় রাখতে হবে বা যেটা সবচেয়ে আমাদের ভালো মতো বোঝা লাগবে সেটা হচ্ছে এই ইকুয়েশনটা। তো এই যে আমাদের অয়লার সাহেব বলে গেছেন যে এই যে কস থিটা প্লাস আই সাইন থিটা, কস থিটা প্লাস আই সাইন থিটা, এটাকে এক্সপোনেনশিয়াল ফর্মে লেখা যায়, ই টু দি পাওয়ার আই থিটা, এইভাবে এটাকে লেখা ফেলা যায়। তো এইটা যদি আমরা দেন এইখানে যদি বসাই তাহলে আমার ইকুয়েশনটা তো জটিল সংখ্যাটা হয়ে যায় ফর্মেটটা জেড সমান আর, তো এখানে ছিলই আর ইন্টু এইটার জায়গায় লিখে দিলাম ই টু দি পাওয়ার আই থিটা, তাহলে জটিল সংখ্যাটা দ্বারাই আর ই টু দি পাওয়ার আই থিটা, যেটাকে আমরা বলি কি অয়লারের ফর্মেট। তো আমরা কার্টেশিয়ান ফর্মেটও দেখলাম, পোলার ফর্মেটও দেখলাম, অয়লারের ফর্মেটও দেখলাম। অয়লারের ফর্মেটটা খুবই বেশি মানে কাজে লাগে বিভিন্ন জায়গাতে। তো আমি বললাম হ্যাঁ ঠিকই আছে, মানে আমি মানে মনে মনে কইতেছি হ্যাঁ ঠিকই তো আছে, মানে এগুলোতে তো না বোঝার কিছু নেই, বাট এটার কেমনে ত্রিকোণমিতিতে তুমি কাজে লাগাইবা সেটাই হচ্ছে দেখার বিষয়। ঠিক আছে, তো এতটুকু আমার বল্টু বললো। দেন বল্টু বললো যে ভাই এবার চল এইটুকু তো আমরা রিভিউ করলাম, এটা আমরা সবাই জানি। দেন চিন্তা করেন, ধরে নেন যে আমার একটা জটিল সংখ্যা আছে জেড, যেটার ভ্যালু কি আর ই টু দি পাওয়ার আই থিটা, এই যে এইখানে পাইছি অয়লার ফর্মেটে নিচ্ছি। তো এইখানে আমি যদি একটা স্পেসিফিক কেস চিন্তা করি যে আর এর ভ্যালু আমি ধরে নিলাম 1, আর এর ভ্যালুটা আমরা ধরে নিলাম 1, সেই ক্ষেত্রে আমার এটা হয়ে যাবে কি জেড সমান ই টু দি পাওয়ার আই থিটা, তাই না? অর্থাৎ শুধুমাত্র এই যে অয়লারের সূত্রটা চলে আসবে যে ই টু দি পাওয়ার আই থিটা আবার কি কস থিটা প্লাস আই সাইন থিটা। ঠিক আছে, দেন বল্টু আমারে বললো যে ভাই এইবার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট এখানে মানে একটু মাথায় রাখবেন, যেটা নিয়ে একটু পরে আপনি গেজাবেন আমি জানি। আমি বললাম কি কি নিয়ে গেজাবো? বললো যে ভাই ধরেন এই যে আপনার কাছে কি আছে, জেড সমান ই টু দি পাওয়ার আই থিটা একটা কমপ্লেক্স নাম্বার আছে। তো আমি যদি আপনার কাছে জিজ্ঞেস করি যে ভাই এই কমপ্লেক্স নাম্বারের রিয়েল পার্টের ভ্যালু কত, এই কমপ্লেক্স নাম্বারের রিয়েল পার্টের ভ্যালু কি ভাই কস থিটা হবে না? কারণ কি ই টু দি পাওয়ার আই থিটা মানে কি কস থিটা প্লাস আই সাইন থিটা, তাই না? তো আমরা এই পার্ট থেকে রিয়েল পার্ট আসলে কোনটা, এই কস থিটার পার্টটা, তাই না? তার মানে আমি যদি আপনার কাছে এই জেড এর রিয়েল পার্টটা জানতে চাই, আপনি কি বলবেন যে কস থিটা রিয়েল পার্ট। আর যদি ভাই আমি আপনার কাছে ইমাজিনারি পার্টটা জানতে চাই এই কমপ্লেক্স নাম্বার, তাহলে আপনি আমার কি বলবেন সাইন থিটা, এই যে সাইন থিটা, কারণ কি সাইনের সাথে আই আছে, কমপ্লেক্স পার্টটা সাইনের সাথে, তাই না? আমি বললাম হ্যাঁ ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। তা এইটাতে ত্রিকোণমিতিতে তুমি কেমনে ইউজ করবা? তো বল্টু বললো যে ভাই এইবারই হচ্ছে মেইন খেলা, চলেন খেলাটা শুরু করি। তো বল্টু এবার মেইন অঙ্ক করা শুরু করলো। তো বল্টু আমার বলতেছে যে ভাই দেখেন আমার কাছে এইখানে দুইখান শর্ত আপনি আমার দিচ্ছেন, তাই না ভাই? এই যে এই একখান শর্ত যে cos x প্লাস cos y প্লাস cos z ডিভাইডেড বাই হাবিজাবি ইকুয়াল টু 2, দেন আরেকটা শর্ত দিচ্ছেন এই যে এইটা, ঠিক আছে? অ্যান্ড আমারে বলছেন এই জিনিসটার ভ্যালু আমারে আপনি বাইর করে দিতে বলছেন। আমি বললাম হ্যাঁ ঠিকই বলছো। বলে ভাই চলেন এবার এটার একটু সাইজ করা শুরু করি কমপ্লেক্স নাম্বার দিয়ে। তো বল্টু কি করলো, যে বল্টু বললো যে ভাই দেখেন এই যে এইখান থেকে তো আমি নর্মাল এইভাবে লিখতে পারি না, সাইড এই করে আর গুণ করে দিয়ে যে cos x প্লাস cos y প্লাস cos z ইকুয়াল টু ভাই আমি লিখতে পারি 2 ইন্টু cos x প্লাস y প্লাস z, জাস্ট বাই সাইড আর গুণ করে দিচ্ছে। আমি বললাম হ্যাঁ ঠিকই আছে, কোনো সমস্যা নেই। দেন বল্টু বললো যে ভাই এইখানেও কি আমি সিমিলারলি এইভাবে লিখতে পারি যে জাস্ট গুণ করে দিব, এটার আমি লিখতে পারবো সাইন এক্স প্লাস সাইন ওয়াই প্লাস সাইন জেড ইকুয়াল টু আমি লিখতে পারবো কি 2 ইন্টু সাইন অফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তো আমি বললাম ঠিকই আছে, এ তো নর্মাল বিষয়, ক্লাস 1 এর পোলাপান এগুলো পারে, তো এইটার মধ্যে স্পেশাল কি আছে? তো বল্টু বললো যে ভাই এই যে এতক্ষণ ধরে আপনি কাবজাব করতেছিলেন, জানতে চাইতেছিলেন যে কমপ্লেক্স নাম্বার ত্রিকোণমিতির মধ্যে আমি কেমনি ঢুকাবো, তো এইবার আপনার অপেক্ষার পালা শেষ হবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, কেমনি কি করবা? বলে যে ভাই কমপ্লেক্স মানে কি কস থিটা প্লাস আই সাইন থিটা, তো সাইনের সাথে একটা আই থাকে। আমি বললাম হ্যাঁ ঠিকই আছে, সাইনের সাথে আই থাকে, তাহলে ভাই চলেন আমরা কি করি, আমরা দুই সাইডে সাইনের যে ইকুয়েশনটা আসছে এইখানে দুই সাইডে আমি আই লাগিয়ে দিই, চলেন ভাই। আমি বললাম আচ্ছা সমস্যা নেই, আই করো। তো এই যে আমি কি করলাম, এই দুই সাইডে মানে বল্টু আর কি, আমি না, বল্টু কি করলো দুই সাইডে আই নিয়ে নিল, দুই সাইডে এইভাবে হচ্ছে আই নিয়ে নিল ইকুয়াল টু কত 2i সাইন এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এইরকম একটা ইকুয়েশন আসলো। তো আমি বললাম হ্যাঁ ঠিকঠাকই আছে, কোনো সমস্যা নাই। তো এবার বল্টু বললো যে ভাই দেখেন এই যে এই ইকুয়েশনটাকে আমি ধরলাম হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন, আর এইটাকে আমি ধরে রাখলাম হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। এবার ভাই যদি আমি 1 আর 2 যোগ করি তাহলে কি হবে বলেন তো? আমি যদি ভাই 1 আর 2 এই দুইটা ইকুয়েশনকে যোগ করে দেই তাহলে কি ভাই এইরকম জিনিস পাবো না? এই যে cos x প্লাস আই সাইন এক্স দেন হচ্ছে প্লাস cos y প্লাস আই সাইন ওয়াই। চলেন ভাই আপনার বোঝার সুবিধাটা আমি একটু লিখেই দিতেছি। এই যে দেখেন ভাই আমি এইরকম পাবো, এই যে cos x প্লাস আই সাইন এক্স, cos x প্লাস আই সাইন এক্স, এরকম একটা পেয়ার পাবো। দেন হচ্ছে ভাই দেখেন cos y, এই যে cos y প্লাস কি আই সাইন ওয়াই পাবো, এরকম একটা পেয়ার পাবো। y দিয়া সিমিলারলি দেখেন ভাই z দিয়া সিমিলার একটা প্যাটার্ন পাবো, একটা পেয়ার পাবো cos z প্লাস হচ্ছে আই সাইন z। আর এই সাইডে ভাই আমি কি পাবো দেখেন তো, এই সাইডে যদি আমি যোগ করি, খেয়াল করেন যোগ করলে দুইজনের কাছে কি 2 আছে, তাই না ভাই? দুজনের কাছেই 2 আছে, এই যে 2টা কমন নিলাম, কমন নেওয়ার পর দেখেন আমার এখানে কি আসে cos অফ x প্লাস ওয়াই প্লাস জেড প্লাস আই সাইন অফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এরকম কিন্তু চলে আসে। আমি বললাম হ্যাঁ কোনো সমস্যা নেই, এটা পাইলাম। তারপর কি করবা? বলে যে ভাই দেখেন এই জায়গাতে আমার কিন্তু এই যে cos x প্লাস আই সাইন এক্স এর আগে পিছিয়ে কিছু নাই, মানে 1 আছে, তার মানে আমার এই জায়গাকার আর এর যে ভ্যালু সেটা কিন্তু আমি ধরে নিতে পারি 1, ঠিক আছে? আর এর ভ্যালু হচ্ছে 1, তার মানে ওই 8টা নিয়ে আমার চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই। তো আর নিয়ে চিন্তা ভাবনা নেই, সো এই জায়গাতে আমি লিখতে পারি cos x প্লাস আই সাইন এক্স, এটাকে আমি কি লিখতে পারি অয়লারের ফর্মেটে ই টু দি পাওয়ার আই এক্স
আমি বললাম হ্যাঁ ঠিকই আছে, ই টু দি পাওয়ার আই এক্স এতটুক, এই যে দেখো যারা বুঝতেছো না, ই টু দি পাওয়ার আই এক্স এইখান থেকে, এই যে একটু আগে আমরা সূত্র দেখে আসছি না, কস থিটা প্লাস আই সাইন থিটা সমান কি ই টু দি পাওয়ার আই থিটা, তাহলে এই হিসেবে আমি কি কজ এক্স প্লাস আই সাইন এক্স কি লিখতে পারি ই টু দি পাওয়ার আই এক্স, তাই না? আমি বললাম হ্যাঁ বলটু ঠিকই লিখছো, কোনো সমস্যা নেই। দেন এইটাকেও সিমিলারলি লিখতে পারি ই টু দি পাওয়ার আই ওয়াই প্লাস হচ্ছে ই টু দি পাওয়ার আই জেড, আর এই জায়গাতে এইটারে কি লেখা যায়, এইটারে লিখবো কি ই টু দি পাওয়ার আই, এখানে অ্যাঙ্গেল হিসেবে আছে কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড, ঠিক আছে? তো বলতে বললো যে ভাই একটু জিনিসপাতি একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি, আবার চলেন আমরা তো এই ইকুয়েশনটা মাত্রই পাইলাম, তাই না ভাই? আমি বললাম হ্যাঁ এই ইকুয়েশন পাইলাম। তারপর বললো যে ভাই দেখেন এটাকে একটু ওই সাইডটারে এইভাবে লিখি ই টু দি পাওয়ার আই এক্স প্লাস ই টু দি পাওয়ার আই ওয়াই, এখানে আছে ই টু দি পাওয়ার আই জেড, আর এইটাকে তো ভাই আমি এমনি লিখতে পারি, তাই না? ই টু দি পাওয়ার আই এক্স ইন্টু ই টু দি পাওয়ার আই ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার আই জেড। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই। দেন বললো যে ভাই চলেন এটা আর একটু দেখতে ইজিয়ার করি, ঠিক আছে? সো আমি এই যে ই টু দি পাওয়ার আই এক্সকে আমি এ ধরলাম, ই টু দি পাওয়ার আই ওয়াইকে আমি ধরলাম কি ভাই বি ধরলাম, আর ই টু দি পাওয়ার আই জেডকে আমি কি করলাম ভাই সি ধরলাম, তাহলে এইখানে আসবে কি 2abc, ঠিক আছে ভাই? মানে যদিও জিনিসগুলো কমপ্লেক্স, বাট আমি কিন্তু দেখতে একদম ওই ছোটোকালে আমরা বীজগণিত করছি না ক্লাস 9-10-এ আমরা 3.1 দিয়ে বীজগণিত শুরু করতাম, ওই রকম কিন্তু জিনিসপাতি আমি বানায় নিয়ে চলে আসছি। তো আমি বললাম হ্যাঁ ঠিকঠাকই আছে, বাট আমার মাথায় মানে আমার একটু ধুকপুক করতেছে যে এইবারও মনে হয় আমি হারবো, ঠিক আছে? অ্যান্ড আমি আসলে কিছুই বুঝতেছিলাম না যে এইখান থেকে রেজাল্টটা আসলে কেমনে বাইর করবে, বাট এখনও পর্যন্ত সে কোনো কিন্তু উল্টা কাজ করে নাই, মানে ম্যাথরে ভায়োলেট করে এমন কোনো আকাম কুকাম কিন্তু সে করে নাই। তো আমি বললাম বলটু হ্যাঁ ঠিক আছে বলটু এগুলো তো করলা, এরপরে কি করবা? তো বলটু বললো ভাই আগে একটু চলেন একটু জিনিসগুলোকে আর একটু অর্গানাইজ করি। তো এই যে এ সমান আমি কি ধরছি, এ সমান আমি ধরছি ই টু দি পাওয়ার আই এক্স, বি সমান আমি কি ধরছি ভাই, আমি ধরছি ই টু দি পাওয়ার আই ওয়াই, আর সি সমান আমি ধরছি হচ্ছে ই টু দি পাওয়ার আই জেড। তো এগুলোকে একটু অর্গানাইজ করে রাখি, দেখতে আমাদের সুবিধা হবে, ঠিক আছে ভাই? আমি বললাম হ্যাঁ ঠিক আছে কোনো সমস্যা নেই। দেন আমারে বললো ভাই এইবার চলেন যে আমরা তো ছিল ত্রিকোণমিতি, ওইখার ভিতরে ঢুকাইলাম হচ্ছে কমপ্লেক্স, দেন ওইটারে এমন শেপ দিলাম দেখতে এখন লাগে নর্মাল পার্ট বীজগণিতের মতো। এইবার চলেন ভাই দেখেন আমি এইটারে তো এই ফর্মেটে নিয়ে আসছি, এইবার দেখেন আমার কাছে চাইছে কি আসলে কজ এক্স প্লাস ওয়াই, কজ ওয়াই প্লাস জেড, কজ জেড প্লাস এক্স, তাই না? এখন ভাই দেখেন আমরা একটু আগে কিন্তু যে জিনিসটার কথা রিমাইন্ড করে দিছিলাম আপনাদের যে ভাই এই দেখেন যখনই আমি কস পাবো, কস থিটা পাবো, ঠিক আছে, সেই কস থিটাটাকে কি আমি লিখতে পারি না সেটা হচ্ছে কোনো একটা জটিল সংখ্যা জেড এর রিয়েল পার্ট, পারি কিনা ভাই বলেন তো? কস থিটা টাইপের কিছু পাবো, কজের সাথে কোনো অ্যাঙ্গেল দেওয়া আছে, আমি বলতে পারি না সেটা হচ্ছে কোনো একটা জটিল সংখ্যার রিয়েল পার্ট। আমার একটু খটকা লাগতেছিল, আমি তখনও বিষয়টা আসলে ওইভাবে বুঝে উঠতে পারি নাই, বাট নাও করতে পারতেছি না, কারণ হচ্ছে না যে করবো আমার কাছে তো কনক্রিট প্রমাণ থাকা লাগবো কোনো একটা মানে মনে করো নিয়ম ভায়োলেশনের। তো আমি বুঝতেছি না কিছু, আমার মাথা নষ্ট হয়ে গেছে, মানে আমি এইবার থরথর আমার পাটা কাঁপতেছে যে এইবারও আমি মনে হয় ওরে ডিফিট করতে পারবো না, ঠিক আছে? তো আমি খালি কথার সাথে করতেছি যে ঠিকই আছে, কজের সাথে থিটা যদি কিছু থাকে তাহলে ওইটাকে আমি লিখতে পারি কোনো একটা জটিল সংখ্যার রিয়েল পার্ট আর কি, ঠিক আছে, যদি তার যে মডুলাস সেটার ভ্যালু 1 হয়। তো আমরা অলরেডি দেখে ফেলছি যে এই জায়গাতে জটিল সংখ্যাগুলোর মডুলাস 1। তো যাই হোক, তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে আমি বুঝছি, তুমি আগাও সামনে, তারপর কী করবা? তো আমারে বললো যে ভাই দেখেন আমি কি এইটা লিখতে পারি না যে এই যে আমি বলতে পারি এই যে কজ এক্স প্লাস ওয়াই, এই যে কজ এক্স প্লাস ওয়াই এইটা হচ্ছে ভাই দেখেন এই যে একটা রিয়েল পার্ট অফ কি ই টু দি পাওয়ার আই ইন্টু এক্স প্লাস ওয়াই, ঠিক কিনা ভাই বলেন? এটা আমি লিখতে পারি। সিমিলারলি আমি লিখতে পারি কজ ওয়াই প্লাস জেড যেটা, কজ ওয়াই প্লাস জেড যেটা সেটাকে আমি লিখতে পারি এইটা হচ্ছে একটা জটিল সংখ্যার রিয়েল পার্ট। কোন জটিল সংখ্যা? সেটা হচ্ছে ই টু দি পাওয়ার আই ইন্টু ওয়াই প্লাস জেড, এই জটিল সংখ্যার রিয়েল পার্ট এটা। আমি বললাম হ্যাঁ ঠিক আছে। সিমিলারলি এই যে কজ জেড প্লাস এক্স, দেখেন কজ জেড প্লাস এক্স এতগুলো লেখার দরকার ছিল না, তাও লিখলাম যেহেতু অনেকে হয়তো জিনিসটা অ্যাবজর্ব করতে একটু সমস্যা হবে, কারণ আমরা এই ধরনের প্রসেস ম্যাক্সিমাম পোলাপানি জানি না। ই টু দি পাওয়ার আই ইন্টু জেড প্লাস এক্স এই জটিল সংখ্যার রিয়েল পার্ট, তার মানে আমি কি ভাই বলতে পারি না যে এই জিনিসটা হচ্ছে যে এই যেটা আমার বের করতে বলছে, আসলে আমার বের করতে বলছে রিয়েল পার্ট অফ এই যে ই টু দি পাওয়ার আই ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস ই টু দি পাওয়ার আই ইন্টু ওয়াই প্লাস জেড প্লাস ই টু দি পাওয়ার আই ইন্টু জেড প্লাস এক্স, এইটা আমার আসলে বাইর করতে বলছে। সো এইটাকে যদি আমি আরেকটু সাইজ করি দেখেন ভাই এটা এরকম হয় না, এই যে ই টু দি পাওয়ার এটারে লিখতে পারি ই টু দি পাওয়ার আই এক্স ইন্টু ই টু দি পাওয়ার আই ওয়াই। তো আই এক্স এর ভ্যালু ছিল এ, আই ওয়াই এর ভ্যালু ছিল কি এ বি, তার মানে এইখান থেকে আমি পাবো কি এ পাবো, বি পাবো, গুণাকারে থাকবে। এইখান থেকে পাবো কি এ বি, বি সি পাবো, মানে ই টু দি পাওয়ার আই ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার আই জেড, এই যে এই দুটা গুণাকারে থাকবে, তাহলে এখানে আসবে বিসি আর এখানে আসবে কি সি এ। তার মানে ভাই আমার আসলে এ বি বিসি সি এ এই এক্সপ্রেশনের রিয়েল ভ্যালুটাই হবে আমার এই অঙ্কের অ্যান্সার। যদিও আমি বল্টুর ওই পদ্ধতি খুব বেশি একটা অ্যাবজর্ব করতে পারি নাই ততক্ষণে, কারণ হচ্ছে এই ধরনের জিনিসপাতি আমি আগে কখনো দেখি নাই, কারোর করতে দেখি নাই, কোনো টিচারের শিখাইতেও দেখি নাই। সো আমার আসলে একটু অ্যাবজর্ব করতে কষ্ট হইতেছিল, বাট আমি বুঝছিলাম, এটা বুঝে গেছিলাম যে ওই দিন আমার ডিফিট হবেই। আসলে আমি যে উদ্দেশ্য নিয়ে বল্টুর বাসায় গেছিলাম ওই উদ্দেশ্য আমার সফল হবে না, আমি আবার অপদস্থ হয়েই বেরোবো। তো
তো তোমরা যারা আমার আগের ভিডিও দেখছো তারা জানো আমার একটা নীতি আছে যে আমি যখন কারোর সাথে দ্বন্দ্ব করে পারি না, বিবাদ করে পারি না, তখন আমি তারা আসলে বন্ধু বানানোর চেষ্টা করি। তো বল্টুর সাথে আমি সেই খেলা শুরু করলাম। বল্টুরে আমি খুব প্রশংসা করা শুরু করলাম যে বল্টু তুমি খুবই সুন্দর কাজ করতেছো, তোমার আমি মানে অনেক খুঁজা টুইজা একটা কঠিন ইকুয়েশন না ফালাইছিলাম তোমার সামনে, আমি ভাবছিলাম তুমি পারবা না, তো তুমি কি করছো সেইটারও খুব সুন্দর করে সাইজ করে ফেলাইছো, দেখতে এখন লাগে ক্লাস 9-10 অঙ্ক। খুবই সুন্দর কাজ করছো, আমি জানি তুমি খুবই ট্যালেন্টেড, তাই আমি মাঝে মধ্যে তোমার সাথে একটু মজা করার চেষ্টা করি, তুমি আবার অন্য কিছু মনে নিও না, ঠিক আছে? তো আমি বললাম একটু প্রশংসা টেলমেল দিতেছি, ঠিক আছে, ড্যামেজ কন্ট্রোল দিতেছি। আমি বললাম বল্টু তাহলে পরের পার্টটুকু শেষ করে ফেলো, তারপর আমরা অন্য কোনো অঙ্ক করার চেষ্টা করি। তো বল্টু বললো হ্যাঁ ভাই ঠিকই বলছেন, তাহলে চলেন জিনিসটাকে আমরা শেষ করি। তো আবার একটু রিক্যাপ করে দিই ভাই, দেখেন আমরা কিন্তু এইরকম একটা ইকুয়েশন পাইছিলাম a + b + c = 2abc, দেখতে ক্লাস 9-10 বাচ্চাদের অঙ্ক লাগে, বাট এটার পিছনে লুকায় আছে কিন্তু একটা জটিল সংখ্যা, abc সবাই কিন্তু জটিল সংখ্যা। তো এই একটা ইকুয়েশন আমরা পাইছিলাম। এন্ড আরেকটা জিনিস আমরা সবাই সম্মত হয়েছিলাম যে আমার যে অ্যান্সার সেটা হবে আসলে ab + bc + ca, এই যে এক্সপ্রেশন এটার রিয়েল পার্ট। তো ওই জিনিসটাই ভাই আমি এই জায়গাতে একটু লেখা রাখার চেষ্টা করছি, অর্থাৎ আমার এইটার ভ্যালু বের করলে যেটা রিয়েল পার্ট হবে ওইটাই হচ্ছে আমার অ্যান্সার। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো বললো ভাই চলেন একটু দাগ টাক কাইটা নেই, অনেক কিছু লিখতেছি, একটু সেপারেট করে না রাখলে আসলে আমার আপনাদের দেখতে অসুবিধা হবে। তো ভাই আমার এটার ভ্যালু বাইর করতে হবে, চলেন এটার ভ্যালু বাইর করি। এটাকে দেখেন a b, তিনটা ভ্যারিয়েবল আছে a b c, তো দুইটা করে আছে এক একজনের কাছে, তো তিনটাই বানিয়ে দিই। এটা c দিয়ে মাল্টিপ্লাই করে c দিয়ে ভাগ করে দিই, এগুলো তো ভাই বাচ্চাকালের নিয়ম। দেন হচ্ছে এটার a দিয়ে মাল্টিপ্লাই করে ভাই কি করি, এটার a দিয়ে ভাগ করে দিই। দেন হচ্ছে ভাই এটার কাছে b নাই, b দিয়ে মাল্টিপ্লাই করে b দিয়ে ভাগ করে দিই, এই যে b দিয়ে ভাই ভাগ করে দিলাম। ঠিক আছে, এবার দেখেন সবার কাছে abc আছে, abcটা কমন নিয়ে নেন, abcটা কমন নিয়ে নেন, তাহলে থাকে কি 1/a + 1/b + হচ্ছে 1/c। আমি বললাম হ্যাঁ ঠিকই আছে। তো বললো ভাই এবার হচ্ছে নর্মাল যে আমাদের কমপ্লেক্স নাম্বারের প্রপার্টি আছে, ছোটখাটো সূত্র আছে, সেগুলো জাস্ট ইউজ করবো, তাহলে কাহিনী শেষ। আমি বললাম আচ্ছা করো, সমস্যা নেই। তো বললো যে ভাই দেখেন আমরা তো এটা জানি, আমি ধরলাম যে আমার একটা জটিল সংখ্যা আছে z, আমার একটা জটিল সংখ্যা আছে z যেটার মডুলাস কি হবে, যেটার মডুলাস হচ্ছে 1, ঠিক আছে? আমার একটা জটিল সংখ্যা হচ্ছে z যেটার মডুলাস হচ্ছে 1, তাহলে আমি সূত্রতে লিখতে পারি যে z বার = 1। এটা কিন্তু আমরা সবাই সূত্র আকারে জানি, তাই না ভাই? আপনি শিখাইছেন? আমি বললাম হ্যাঁ আমি তো শিখাইছি, z বার = 1 যদি আমার z এর মডুলাস হয় 1। তো এখানে z বারটা কি, z বারটা হচ্ছে z এর কনজুগেট বা অনুবন্ধী, z বার = 1। তাহলে ভাই এইখান দিয়ে এটার চেঞ্জ করে দিতে পারি। দেখেন এখান থেকে আমি লিখতে পারি না যে z বার = কি 1/z, z বার = 1/z। তার মানে আমি এইখানে এই সূত্র অনুযায়ী লিখতে পারি এখানে a b c যা আছে তাই থাক, 1/a কে আমি লিখতে পারি a বার, অর্থাৎ a যে জটিল সংখ্যা আছে সেটার কনজুগেট, 1/b কে আমি লিখতে পারি b যে জটিল সংখ্যা আছে তার কনজুগেট, 1/c কে আমি লিখতে পারি c যে জটিল সংখ্যা আছে তার কনজুগেট। তো এরকম আসলো। আমি বললাম হ্যাঁ কোনো সমস্যা নেই, ঠিকঠাকই লিখছো। দেন বলতো আমার বলো যে ভাই এইবার তো বাচ্চাদের খেলা, আমাদের কাহিনী শেষ। যে ভাই দেখেন আমাদের কমপ্লেক্সের প্রপার্টি অনুযায়ী আমরা জানি যে এইটা যদি সত্য হয় a + b + c = যদি 2abc হয়, তাহলে আমি এগুলোর কনজুগেট নিয়ে কি লিখতে পারি যে a বার + b বার প্লাস হচ্ছে c বার ইকুয়ালটা আমি কি লিখতে পারি ভাই 2 * a বার b বার c বার, নর্মাল কমপ্লেক্সের প্রপার্টি। আমি বললাম হ্যাঁ ঠিকই আছে। তাহলে ভাই দেখেন এখান থেকে a বার b বার c বার যোগ করলে কি আসে, 2a বার b বার c বার, 2a বার b বার c বার, a b c। তাহলে a বার b বার c বার কি হবে, এটা হবে 2a বার * b বার * c বার, ঠিক আছে? তাহলে দেখেন ভাই এবার তো আমার কাহিনী শেষ। এখানে এও আছে, এবার আছে গুণ আকারে, তাহলে z বার সমান কি 1, তাহলে a বার সমান কি হবে 1 হবে, b বার সমান কি হবে 1 হবে, c বার সমান কি হবে 1 হবে। আর এখানে একটা 2 আছে, তার মানে একটা আছে 2, আর তিনটা পেয়ার থেকে পাইলাম কি 1 পাইলাম, 1 পাইলাম, 1 পাইলাম, তাহলে আমার রেজাল্ট আসলো কি 2। অ্যান্ড এটার সাথে যেহেতু কোনো আইফাই নাই, তার মানে এটাই হচ্ছে রিয়েল পার্ট, তার মানে এইটাই হচ্ছে ভাই আমার অ্যান্সার। ভাই এইটাই হচ্ছে আমার অ্যান্সার, এইটাই হচ্ছে ভাই আমার অ্যান্সার।